আমি অমিত আছি তোমাদের সঙ্গে, আর তোমরা শুনছো ভৌতিক কথা। কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে। ঘটনা স্ক্রিপ্টিংয়ে রয়েছে নেহা। ওয়েলকাম ব্যাক। কেমন আছো বন্ধুরা? আশা করছি প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো। বড়দেরকে প্রণাম এবং ছোটদের বুক ভরা ভালোবাসা। আজকে তোমরা বেসিক্যালি শুনবে দুটো ঘটনা। প্রথম ঘটনাটা পুতুলকে কেন্দ্র করে। পুরনো একটা পুতুল বাড়িতে কিনে আনার পর এমন কিছু ঘটনা ঘটেছিল যেগুলো শুনলে তোমাদের পিলে অবধি চমকে যাবে। যাই হোক, বেশি কিছু বলে স্পয়লার দিচ্ছি না। এবং দ্বিতীয় ঘটনাটা কী নিয়ে সেটা আমি তোমাদেরকে এখন মেনশন করছি না, সেটা সাসপেন্সই থাক। তো আর একদম দেরি করো না, তোমরা হেডফোনটা লাগিয়ে নাও, চুপটি করে বসে পড়ো। চলো এবার আমরা পাড়ি দেই ভূতের রাজ্যে। নমস্কার, আমি রূপম। উত্তর 24 পরগনার হাবড়ার কাছে থাকি। শহর থেকে খুব দূরে নয়, কিন্তু আমাদের পাড়াটা এখনও পুরনো ধাঁচের। চারপাশে বড় বড় বাড়ি, গাছপালা এবং সন্ধ্যা নামলেই সেই নরম অন্ধকারে ভেসে থাকে কুকুরের ডাক আর পোকামাকড়ের শব্দ। আমি আর মা থাকি। বাবা মারা গেছেন প্রায় 5 বছর আগে। মা স্কুলে চাকরি করেন, আমি কলেজে পড়ি, ফাইনাল ইয়ারের ছাত্র। আমাদের পাড়ায় পাশেই প্রতি বছর একটা হাট বসে, যেখানে পুরনো আসবাব, খেলনা, পুরাতন বই এসব বিক্রি হয়। আমি ছোট থেকেই পুতুল ভালোবাসতাম, বিশেষ করে পুরনো পুতুল, যেগুলোর চোখ অদ্ভুতভাবে জীবন্ত লাগে। সেই হাটে গিয়ে ঘটনাটা শুরু হয়েছিল। সেদিন ছিল বুধবার বিকেল। আমি একা গিয়েছিলাম, লোকজনের ভিড় কম ছিল। একটা দোকানের সামনে দাঁড়াতেই আমার চোখ পড়ল একটা মেয়েলি পুতুলের ওপর। সাদা ফ্রকের, লাল চুলের, চোখ দুটো নীল আর কাচের মতো চকচক করছে। বললাম, দাম কত সেটা বলুন। লোকটা বলল, যদি নেন 50 টাকা দিন। আমি পুতুলটা হাতে নিয়ে একবার তাকালাম। মনে হলো যেন চোখ দুটো আমার দিকেই তাকিয়ে আছে। আমি দোকান ছেড়ে হাঁটতে শুরু করলাম। বিকেলের আলো ধীরে ধীরে কমে আসছিল। বাসায় ফিরে মা বলল, এত বড় হয়ে এখনও এসব কিনে আনিস? আমি হাসলাম, বললাম, দেখো না কত সুন্দর। পুতুলটা আমি আমার পড়ার ঘরের টেবিলের উপরে রাখলাম। তখন সন্ধ্যা নামছে। মাকে বললাম, আমি একটু পরে খেতে আসব। দরজা বন্ধ করে টেবিল ল্যাম্প জ্বালালাম। পুতুলটা ঠিক আমার সামনেই রাখা। আমি পড়তে বসে মাঝে মধ্যে তাকাচ্ছি। মনে হচ্ছিল ওর চোখ যেন একটু অন্যদিকে যাচ্ছে। আমি হালকা গরমে ঘেমে গেছি। জানলার পাশে বাতাস লাগছিল। হঠাৎ একটা আওয়াজ পেলাম, খটাস করে কিছু পড়ে গেল। তাকিয়ে দেখি পেন স্ট্যান্ড উল্টে গেছে। ভাবলাম বাতাসে হয়েছে, কিন্তু বাতাস আসছিল অন্য দিক থেকে। একটু অদ্ভুত লাগলো। পুতুলটা চোখের দিকে আবার তাকালাম। এবার যেন ওর মুখের কোণে একটুখানি হাসি। আলোতে পড়ে মনে হচ্ছিল নড়ছে। বুকটা ঠান্ডা হয়ে গেল। আমি পুতুলটা তুলে আলমারির ভেতরে রেখে দরজাটা বন্ধ করলাম। তারপর নিচে গিয়ে খেতে বসলাম। মা বলল, তোকে ডেকেছিলাম, দরজা বন্ধ করে কি করছিলি? আমি বললাম, পড়ছিলাম। মা বলল, তোর ঘরে কিছু পড়ে যাওয়ার শব্দ পেলাম, কি করছিলি? আমি কিছু বললাম না। রাতে ঘুমোতে গেলাম প্রায় 12টার সময়। চোখ খুলে দেখি দরজার নিচ দিয়ে একটা ক্ষীণ আলো আসছে। উঠলাম, লাইট জ্বালালাম, সব ঠিকঠাক। কিন্তু হঠাৎ চোখে পড়ল টেবিলের নিচে। পুতুলটা আবার টেবিলের ওপর রাখা, আলমারির দরজা অল্প খোলা। আমি দাঁড়িয়ে গেলাম, বুকটা ধরপড় করছে। মা ঘুমোচ্ছে তাই কিছু বললাম না। ধীরে ধীরে এগিয়ে গেলাম। পুতুলটা আগের মতোই, তবে ওর এক চুল কপালের ওপর নেমে এসেছে। হাত দুটো কিছুটা ভিন্ন অবস্থায়, মনে হলো একটু নড়ছে। আমি আলমারির দরজা পুরো খুলে দেখলাম ভেতরে একটা হালকা গন্ধ, যেন পুরনো কাপড়ের গন্ধের সঙ্গে মিশে গেছে কিছু মিষ্টি। আমি পুতুলটাকে আবার ভেতরে রেখে এবার দরজা তালা দিয়ে বন্ধ করলাম। পরদিন সকালে মা বলল, রাতের বেলা তুই দরজা খুলে ঘরে ঘুরছিলিস নাকি? আমি অবাক হয়ে বললাম, না তো মা, কেন? মা বলল, শুনলাম পায়ের শব্দ টিকটিক করে, ভেবেছিলাম তুই বাথরুমে গেছিস। আমি চুপ। তারপর ঘরে গিয়ে দেখি আলমারির
তালা খোলা, দরজা আধ খোলা, ভেতরে পুতুলটা নেই, টেবিলের ওপর রাখা। আমি এবার বেশ রেগে গিয়ে মাকে বললাম, তুমি পুতুলটা বের করেছো? মা বলল, না রে, আমি তো বার করিনি, আমি তো সকালে ওঠার পর থেকে তোর ঘরে যাইনি। আমি ঘাবড়ে গেলাম, ভাবলাম হয়তো আমি গতকাল রাতে ঠিকমতো বন্ধ করিনি, আবার ভেতরে রেখে দিলাম। সারাদিন কলেজে ছিলাম, বিকেলে ফিরে দেখি মা বারান্দায় বসে আছে। বলল, তোর ঘরে আজ সকালেও আবার আওয়াজ আসছিল। আমি গিয়ে দেখি পুতুলটার গাল নোংরা, কালি লেগেছে কেন। আমি কিছু বললাম না, মাথায় চাপা একটা ভয়। রাতে মা বলল, আজ ঘুমোবার আগে পুতুলটা নিচে নিয়ে এসে রাখিস। আমি বললাম, না না, লাগবে না, কিন্তু ঘুমোতে গিয়ে মনে হচ্ছিল কেউ যেন তাকিয়ে আছে। আমি চোখ খুলতেই দেখি টেবিল ল্যাম্পের আলোতে পুতুলটার ছায়া। ওর চোখের দিকে তাকাতেই মনে হলো ও ব্লিঙ্ক করলো। আমি ঘেমে উঠলাম। হঠাৎ ঘড়ির কাঁটা 1টার ঘরে পৌঁছালো। দরজার ওপাশে কারোর হাঁটার শব্দ ধীরে ধীরে এসে থামলো আমার ঘরের দরজার সামনে। আমি নিঃশব্দে বিছানায় বসে আছি। শব্দটা থেমে গেল। তারপর আবার সেই গন্ধ, পুরনো কাপড়ের সঙ্গে মিষ্টি কিছু, যেন জুঁই ফুলের। আমি দাঁড়িয়ে দরজার দিকে গেলাম, খুললাম। আমি ঘেমে উঠলাম। হঠাৎ ঘড়ির কাঁটা 1টার ঘরে পৌঁছালো। দরজার ওপাশে কারোর হাঁটার শব্দ ধীরে ধীরে এসে থামলো আমার ঘরের দরজার সামনে। আমি নিঃশব্দে বিছানায় বসে আছি। শব্দটা থেমে গেল। তারপর আবার সেই গন্ধ, পুরনো কাপড়ের সাথে মিষ্টি কিছু, যেন জুঁই ফুলের। আমি দাঁড়িয়ে দরজার দিকে গেলাম, খুললাম। কেউ নেই, কিন্তু প্যাসেজের আলো নিভে গেছে। আমি ঘরে গিয়ে দেখি পুতুলটা নেই টেবিলে, আলমারির ওপরে রাখা। কিভাবে গেল বুঝলাম না। সেই রাতেই প্রথমবার ওর হাসিটা শুনেছিলাম, খিলখিল করে, খুব নিচু গলায়, যেন কোনো ছোট মেয়ে দূরে বসে হাসছে। আমি লাইট জ্বালিয়ে দিলাম, কিচ্ছু নেই। তখন ঘড়িতে 2টো বাজে, আর ঘর জুড়ে এক অদ্ভুত ঠান্ডা। আমি জানতাম না এই শুরুটা আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায়ের সূচনা হচ্ছে। পরদিন সকালে আমার মাথাটা ভার হয়েছিল, ঘুম প্রায় হয়নি বলতে গেলে। মা চা দিতে এসে বলল, কাল রাতে কার সঙ্গে কথা বলছিলি? আমি চমকে উঠে বললাম, কথা? কিসের কথা? মা বলল, ভোর 3টার দিকে তোর ঘর থেকে কারোর কথা বলার আওয়াজ আসছিল। প্রথমে ভেবেছিলাম মোবাইল চালাচ্ছিস, কিন্তু পরে শুনলাম শিশুর মতো কণ্ঠস্বরও আসছে। তোর হাসির মতো না, একটু অন্যরকম। আমি কিছু বলতে পারলাম না, বুকের ভেতরটা কেঁপে উঠল। তারপর ঘরে গিয়ে দেখি পুতুলটা ঠিক টেবিলেই আছে, কিন্তু এখন ওর চোখে হালকা ফাটল, গলাটায় একটা দাগ। আমি ভালো করে দেখলাম, মনে হলো যেন কেউ নখ দিয়ে ঘষেছে। ওটা আমি আগের দিন দেখিনি, ভাবলাম হয়তো পড়ে গিয়ে হয়েছে, কিন্তু একটা পুতুলের মুখে এমন দাগ কেন থাকবে? দুপুরের দিকে মা বাইরে গেলেন স্কুলে, আমি একা ঘরে। তখন জানালার পাশে বসে মোবাইল দেখছিলাম। হঠাৎ কানে এলো খসখস শব্দ, মনে হলো টেবিলের দিক থেকে আসছে। ঘুরে দেখি পুতুলটা একটু হেলে আছে, আর ওর চোখের মধ্যে কিছু নড়ছে। কাছে গিয়ে দেখি একটা শুকনো পাতা আটকে আছে, অথচ জানালা বন্ধ, বাতাস ঢোকার উপায় নেই। আমি ভেতরে এক ধরনের অস্বস্তি টের পেলাম। পুতুলটা হাতে নিয়ে দেখলাম নিচের অংশে একটা কাগজ আটকে আছে। টেনে বের করতেই দেখি একটা পুরনো খবরের কাগজের টুকরো। আমি অবাক হয়ে গেলাম। সেই কাগজের মধ্যে যেন পুরনো রক্তের ছোপ। আমার হাত ঠান্ডা হয়ে গেল। আমি ওকে ফেলে দিলাম। বিকেলে মা ফিরল, আমি কিছু বলিনি। রাতে মাকে বললাম, পুতুলটা বাইরে রাখবো? মা বলল, তুই যা খুশি কর। আমি ওটাকে বারান্দার টেবিলের ওপর রাখলাম। তারপর ঘরে ফিরে দরজা বন্ধ করলাম। প্রায় আধ ঘন্টা পরে শুনি টুপ টাপ শব্দ। জানালা খুলে দেখি বাতাস নেই, কিন্তু বারান্দায় কিছু নড়ছে। গিয়ে দেখি টেবিল ফাঁকা, পুতুলটা নেই। আমি দৌড়ে ঘরে ঢুকে দেখি পুতুলটা বিছানার মাথার কাছে রাখা, যেন কেউ আলতো করে রেখে গেছে। আমি তো ভয়ে স্থির। সারা রাত লাইট জ্বালিয়ে বসেছিলাম। পরদিন সকালে মা বলল, তুই আজকাল ঘুমাস না কেন রে? আমি কিচ্ছু বললাম না, কিন্তু মা তখনও জানতো না আমার ভেতরে কি চলছে।
পরের 2 দিন আমি ঘরটা তালা দিয়ে বাইরে ঘুরে বেড়াতাম। কলেজে থাকতাম। রাতে ফিরে দেখি মা বলছে, তোর ঘরে রাতে শব্দ হয়, খেলনা পড়ে যাওয়ার মতন। আমি চুপ করে থাকি। একদিন রাতে ঠিক করলাম পুতুলটা ফেলে দেব। তখন সময় প্রায় 12:30। আমি ওটাকে একটা কাপড়ে মুড়ে বাইরে নিয়ে গেলাম। রাস্তার মোড়ে একটা পুরনো পুকুর আছে, আমি ওটাকে ছুঁড়ে ফেললাম জলে। একটা হালকা ছপাত শব্দ হলো, বুকটা হালকা লাগলো। ফিরে এলাম, কিন্তু ভেতরে এক ধরনের নিশ্চয়তা। ঘরে ঢুকে দেখি জানালা খোলা, বাতাস নেই, কিন্তু পর্দা নড়ছে। ঘড়ি তখন 1টার ঘরে। আমি বিছানায় শুলাম। চোখটা বন্ধ করতেই যেন পাশ থেকে ফিসফিস করে কেউ বলল, আমাকে কেন ফেললে? আমি চোখ খুলে চমকে উঠলাম। কিচ্ছু নেই, কিন্তু ঘরের কোণে জল পড়ার শব্দ। আমি লাইট জ্বালালাম। দেখি মেঝেটা ভিজে আছে, যেন কেউ ভেজা পা নিয়ে হেঁটেছে। আমি টর্চ নিয়ে দেখলাম দরজার পাশে জলের দাগ, আর বিছানার সামনে পুতুলটা। চুল ভিজে আছে, গা বেয়ে পানি পড়ছে। আমি চিৎকার করলাম। মা ছুটে এলেন। তখন ঘরে কিছুই নেই, পুতুলটা উধাও। আমি কাঁপতে কাঁপতে বললাম, আমি ওটাকে ফেলে দিয়েছিলাম। মা বিশ্বাস করল না, বলল, তোর মাথা খারাপ হচ্ছে নাকি রে? পরদিন সকালে মা স্কুলে গেল। আমি বিছানার পাশে বসে ভাবছিলাম কিভাবে সম্ভব এগুলো। ঠিক তখনই দরজার নিচ দিয়ে একটা ছায়া পড়ল। আমি ভেবেছিলাম মা ফিরে এসেছে, কিন্তু ছায়াটা নড়ছিল না। আমি দরজা খুললাম। কেউ নেই, কিন্তু মেঝেতে ছোট্ট ছোট্ট পায়ের দাগ, সোজা আমার ঘরের দিকে গেছে। আমি অনুসরণ করলাম। দাগগুলো গিয়ে শেষ হয়েছে আলমারির সামনে। দরজা বন্ধ। আমি খুললাম। ভেতরে অন্ধকার, কিন্তু নিচে একটা মৃদু আওয়াজ, যেন কেউ কাঁদছে। আমি আমি আর নিতে পারছিলাম না, পিছু হটলাম। আওয়াজটা থেমে গেল। আমি তাড়াতাড়ি দরজা বন্ধ করে বাইরে এলাম। বিকেলে মা ফিরল, বলল, আজ আমাদের ঘরের আয়নাটা ভেঙে গেছে। দুপুরে আমি বেরোনোর আগে তো ঠিকই ছিল। আমি চুপ। রাতে আবার সেই গন্ধ, জুঁই ফুলের সঙ্গে পুরনো কাপড়ের। আমি জানতাম এখন যা হচ্ছে তা কোনো স্বপ্ন নয়। আমি বিছানায় শুয়ে আছি। ঘরের আলো নিভে গেছে। জানালা হালকা খোলা, বাইরে থেকে চাঁদের আলো আসছে। হঠাৎ টেবিলের ওপর বইগুলো একটার পর একটা পড়ে যেতে লাগলো। আমি লাইট জ্বালালাম, আর দেখলাম পুতুলটা টেবিলের ওপরে দাঁড়ানো, আগের চেয়ে অন্যরকম। ওর গাল নীলচে, চোখ দুটো কাঠের নয়, জীবন্ত চোখের মতো। আমি পেছনে সরে গেলাম। তখনই মুখ থেকে একটা ছোট গলা বেরোলো, কিরে, ভুলে গেলি নাকি? আমি দরজার দিকে দৌড় দিলাম। দরজা খুলতে পারছি না, আটকে গেছে। পেছন থেকে আবার সেই খিলখিল হাসি। আমি জানতাম এই পুতুলটার ভেতরে কিছু আছে, যা কিছু মানুষের নয়। মা দরজার বাইরে ধাক্কা দিচ্ছে। আমি চেঁচিয়ে বললাম, দরজা খুলছে না। ভেতর থেকে ঠান্ডা বাতাস বেরোলো। লাইট নিভে গেল। আমি শুধু দেখতে পেলাম পুতুলটার ছায়া ছাদের দিকে উঠছে, যেন কেউ অদৃশ্যভাবে দড়ি টেনে তুলছে। আমি মাটিতে পড়ে গেলাম। চেতনা হারানোর আগে শেষ যেটা দেখেছিলাম, পুতুলের মুখে এক বিকৃত হাসি, আর ওর গাল বেয়ে নামছে এক ফোঁটা জল। কিন্তু সেটা জল নয়, রক্তের মতো গাঢ় লাল। আমি যখন চেতনা ফিরে পেলাম, তখন দেখি সকাল হয়ে গেছে। মা আমায় মাথায় জল দিচ্ছে। আমি ঘেমে নেমে ভিজে গেছি। মা বলল, রাতের দিকে দরজা ভেতর থেকে আটকে ছিল। আমি পাড়ার লোক ডেকে দরজা ভেঙেছি। তুই তখন মাটিতে পড়েছিলি। তোর ঘরে সব জিনিস সরানো, কিন্তু পুতুলটা কোথাও নেই। আমি একটাও কথা বলতে পারছিলাম না, গলা শুকিয়ে গেছে। শুধু বললাম, ও নিজে নিজে নড়ে মা, ওটা কোনো সাধারণ পুতুল না। মা রেগে বলল, আর কিছু বলবি না, আজই আমি পুরোহিত ডাকব। সেদিনই বিকেলে পাড়ার মন্দিরের পুরোহিত এলো, সাদা ধুতি পরে, হাতে গঙ্গা জল। সে ঘরে ঢুকে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকলো। তারপর বলল, এই ঘরে কোনো অপবিত্র শক্তি আছে, কিন্তু আটকে আছে এখানে। আমি বললাম, পুতুলটা? পুরোহিত মাথা নেড়ে বলল, ওটা এখন নয়, কিন্তু ওর ছায়া রয়ে গেছে। সে কিছু মন্ত্র পড়ে ঘরে ধূপ দিল। ধোঁয়ায় পুরো ঘর ভরে গেল। পুরোহিত বলল,
আজ রাতে কেউ ঘরে ঢুকবি না, দরজা বন্ধ করে রাখবি। আমরা তার কথা মতো করলাম। রাতে মা আমার ঘরে না থেকে নিজের ঘরে শুলো, আমি অন্য ঘরে। কিন্তু ঘুমোতে পারছিলাম না। বারবার মনে হচ্ছিল জানলার বাইরে কেউ দাঁড়িয়ে আছে। ঘড়ির কাঁটা 3টে ছুতেই আচমকা পাশের ঘর থেকে আওয়াজ এলো, কিছু পড়ে ভাঙার শব্দ। আমি দৌড়ে গিয়ে দেখি মায়ের ঘরের দরজা আধখোলা, ভেতরে আলো নেই। আমি মোবাইলের ফ্ল্যাশ অন করলাম। বিছানায় মা নেই, কিন্তু বালিশের পাশে বসে আছে সেই পুতুলটা, ভিজা কাপড়ে, গাল বেয়ে নামছে এক ফোঁটা কিছু। আমি পিছিয়ে গেলাম। তখনই টেবিলের আয়নায় দেখলাম আমার পেছনে একটা মেয়ের ছায়া। ছোট মেয়ে, বয়স ওই 7-8 বছর, চুল লালচে, ফ্রক সাদা, মুখে একেবারে পুতুলটার মতন হাসি। আমি ঘুরে তাকালাম, কিচ্ছু নেই, শুধু গায়ে ঠান্ডা বাতাস লাগলো। আমি পেছনে তাকিয়ে দেখি পুতুলটা নেই। হঠাৎ দরজার ওপাশ থেকে মায়ের চিৎকার। আমি ছুটে গেলাম, দেখলাম মা বারান্দায় দাঁড়িয়ে কাঁদছে। বলল, আমি ঘুমোচ্ছিলাম। কেউ আমার কানে ফিস ফিস করে বলল, আমি সৌম্য। আমি মাকে বসালাম। মা কান্নায় ভেঙে পড়ল। আমি সিদ্ধান্ত নিলাম পরের দিনই বাড়ি ছেড়ে অন্যত্র যাব। কিন্তু সেই রাতটাই আমাদের মনে হচ্ছে শেষ রাত হয়ে দাঁড়ালো, কারণ রাত 1টা নাগাদ মাকে জল আনতে রান্নাঘরে যেতে শুনলাম। আমি বিছানায় শুয়ে। তখনই হঠাৎ ঘরের জানালা নিজে থেকে খুলে গেল। বাইরে পুকুরের দিক থেকে ঠান্ডা হাওয়া ঢুকছে। আমি উঠে দাঁড়ালাম। জানলার পাশে গিয়ে তাকাতেই দেখলাম পুকুরের ধারে একটা ছোট্ট মেয়ে দাঁড়িয়ে আছে, চুল ভিজে, ঠোঁট নীল, সাদা ফ্রক পরা। ওর হাতে সেই পুতুলটা, আর আমার দিকে তাকিয়ে আছে। আমি বুক চেপে চুপ করে রইলাম। ওর মুখ নড়ল। আমি শুনলাম ও বলছে, তুমি আমাকে ফেরত দাওনি। আমি দরজা খুলে নিচে নামতে যাচ্ছিলাম। ঠিক তখনই পেছন থেকে মা চিৎকার করে বলল, ওখানে যাস না, ওরা ডাকে। আমি থেমে গেলাম। নিচে তাকিয়ে দেখি মেয়েটা নেই, কিন্তু পুকুরের জল নড়ছে, যেন কেউ ভেতরে হাঁটছে। আমি আর কিছু না ভেবে দরজা বন্ধ করে দিলাম। মাকে নিয়ে বসে রইলাম সকাল পর্যন্ত। সূর্য উঠতেই আমি বাইরে গিয়ে দেখলাম পুকুরের ধারে কাদা ভেজা মাটিতে ছোট পায়ের দাগ, আর মাঝখানে রাখা সেই পুতুলটা। তবে এখন ওর চোখের জায়গায় কিচ্ছু নেই, ফাঁকা। মুখে হালকা ফাটল, গাল শুকিয়ে গেছে। আমি ওটাকে হাতে নিয়ে দেখি পুতুলটার পেছনে ছোট করে লেখা আছে, সৌম্য। আমি ঠান্ডা হয়ে গেলাম। তারপর পাশের বৃদ্ধা শিবানী দিদিকে ডাকলাম। উনি বললেন, ওই বাড়ির এক মেয়ে ছিল, ওর মা পুতুলটা এনেছিল বিদেশ থেকে। জন্মদিনে ও পুকুরে পড়ে মারা যায়। তারপর থেকে কেউ ওই পুতুল ঘরে রাখলে বাড়িতে বিপদ আসে। আমি বুঝলাম ওটাই সেই পুতুল যেটা দোকানদার আমাকে বিক্রি করতে চায়নি, কিন্তু আমি বিশ্বাস করিনি। সেই দিন বিকেলে পুরোহিত এসে ওটা গঙ্গায় ডুবিয়ে দিলেন, কিছু মন্ত্র পড়লেন, বললেন এবার শান্তি মিলবে। কিন্তু রাতে আবার আমি ঘুমোতে পারছিলাম না। জানলার ওপাশে হালকা ছায়া, মনে হচ্ছিল কেউ দাঁড়িয়ে আছে। আমি চোখ বন্ধ করে শুয়ে থাকলাম। ঘড়ির কাঁটা যখন 3টে, তখন বুকের ওপর ঠান্ডা কিছু রাখার অনুভূতি হলো। আমি চোখ খুলে দেখি কেউ নেই, শুধু জুঁই ফুলের গন্ধ। মায়ের ঘর থেকে আওয়াজ এলো। গিয়ে দেখি মা গভীর ঘুমে, কিন্তু জানলার পাশে রাখা এক গ্লাসের জল উল্টে গেছে, আর মেঝেতে ভিজে পায়ের ছোপ সোজা বেরিয়ে গেছে দরজার দিকে। আমি দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে থাকলাম। তারপর বাইরে তাকালাম। পুকুরের জলে হালকা ঢেউ উঠছে। এখনও মাঝে মাঝে রাতে জুঁই ফুলের গন্ধ পাই। পুকুরের জল থেকে যেন কারোর হাসির শব্দ আসে। মা বলে এটা আমার কল্পনা, কিন্তু আমি জানি না কেন মাঝরাতে ঘরের কোণে রাখা পুরনো ফটো ফ্রেমটার কাছে আজও ছোট্ট একটা ছায়া পড়ে। লালচে চুল, সাদা ফ্রক আর নীল চোখ, যেন কেউ তাকিয়ে আছে আমার দিকে, অপেক্ষা করছে। অমিতদা, এই ঘটনাটা আমি খুব পাকা হাতের মতন করে লিখলাম, মানে খুব গুছিয়ে লিখলাম। অনেকের মনে হতে পারে যে এটা একটা বানানো ঘটনা, কিন্তু আমি তাদেরকে বলছি এটার এক শিকিও বানানো না। যারা ভাবছে বানানো, তাদেরকে আমি কোনোদিনই বিশ্বাস করাতে পারবো না যেটা আদতে বানানো নয়। এইসব ঘটনা যাদের সঙ্গে ঘটে তারাই জানে, যারা এইসব অ্যান্টিক জিনিস কেনে তারাই জানে কত কি ঘটে তাদের সঙ্গে।
যাই হোক, এই ছিল ঘটনা। যদি ভালো লাগে অবশ্যই তুমি পড়ে শুনিও। একদম। তো বন্ধুরা, এই ছিল আমাদের প্রথম ঘটনা। পুরনো পুতুল কিনে কি ঘটলো তার সঙ্গে। এরকম পুরনো জিনিস নিয়ে ঘটনা আমাদের এই পরিবারে আগেও আছে, মানে আপলোড করা আছে। তবে পার্টিকুলার পুতুল নিয়ে বোধহয় নেই, নাকি একটা আছে বোধহয়, তাও পুরনো, মোটামুটি 3 বছর আগে এরকম ঘটনা এসেছিল, তারপরে এই এলো। আশা করছি এই ঘটনাটি তোমাদের দারুণ লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দাও। তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যাও। যারা ভাবছো ঘটনা শেয়ার করব কিন্তু এখনও শেয়ার করে উঠতে পারোনি, তাদেরকে বলবো তাড়াতাড়ি শেয়ার করে দাও। আর একটা কথা, ভৌতিক কথা কোনো রকম অন্ধবিশ্বাস, কোনো রকম কুসংস্কার বা কোনো রকম নেগেটিভিটিকে প্রশ্রয় দেয় না। ভৌতিক কথার কাজ শুধুমাত্র মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা সবার সামনে তুলে ধরা, আর কোনো উদ্দেশ্য নেই। তাই যারা বিশ্বাস করছো না তারা এগুলোকে এন্টারটেইন হিসেবেই নিয়ে নাও। চলো আর কথা না বাড়িয়ে এবার আমরা শুরু করে দিচ্ছি পরের ঘটনা। হ্যালো অমিতদা, কেমন আছো? আশা করি ভালোই আছো। তুমিও নিহাদি ভাই দুজনেই আমার প্রণাম নিও। আমি কোচবিহার থেকে বলছি। আশা করি বুঝেই গেছো আমি কে। ভৌতিক কথা পরিবারটি আমাদের আরও বড় হোক এই শুভকামনা রইল। এর আগেও আমি ঘটনা পাঠিয়েছি এবং তুমি শুনিয়েছ, এর জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর তার মধ্যে অন্যতম সেরা একটি ঘটনা যেটা আজ বলবো, সেটা পাঠাতে তোমাকে ভুলেই গিয়েছিলাম, আজ সেটা বলছি। দাদা, ঘটনাটা 2020 সালের প্যান্ডামিক সিচুয়েশন। তখন বিশেষ কোনো কাজকর্ম থাকলেও ঘর থেকে বেরোনো প্রায় নিষিদ্ধ। তখন মে মাসের কোনো একটা ঝড় বৃষ্টির রাত। আমি, আমার কাকাতো ভাই রিজু ও আমাদের বাড়িতে যিনি কাজ করেন তার ছেলে সুমিত, 3 জনেই আমরা একসাথে ঘুমোতাম। বুঝতেই পারছো, গল্পগুজবের মধ্যে দিয়ে ঘুমোতে ঘুমোতে বেশ রাত হয়ে যেত। ওই দুজনেরই মাছ ধরার নেশা প্রচণ্ড ছিল। আমি তার আগে কিছুটা আমাদের বাড়ির বর্ণনা দিই। বাড়ির পেছন দিকে বেশ কিছুটা মাঠের মতো জায়গা আছে। সেখানে বাবা শখ করে অনেক শাকসবজি লাগাতেন। মাঠ পেরিয়ে একটা তেঁতুল গাছ, তার পাশে ছোট বড় শিমুল গাছ, তার পাশে একটা শ্যাওড়া গাছ, এই পর্যন্ত আমাদের জমি। তারপর শুরু হয় আরও একটা মাঠ, তার 50 মিটার দূরে একটা পরিত্যক্ত বাথরুম। সেটা পরিত্যক্ত কেন, তার কারণ সেই বাড়ির কোনো একটা ভাড়াটে ওই স্থানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছিল। তাও মোটামুটি অনেক বছর আগে। সেটার কথা আমি, আমার বাবা মা জানতেন, ওই 2 ভাই জানতো না। তো ওরা আধুনিক যুগের ছেলে, স্বাভাবিকভাবেই বিশ্বাস করতো না ওইসব। দিনটা ছিল মঙ্গলবার। যথারীতি আমরা সেদিন হাঁসের ডিম কারি মাছের চাটনি দিয়ে খেয়ে শুয়ে পড়ি। সেদিন ওরা দুজনেই ঘুমিয়ে পড়ে, আর আমার কোনোভাবেই ঘুম আসছিল না। দুটো জিনিসই গরম খাবার, তাই প্রচণ্ড গরম লাগছিল। আর হ্যাঁ, যেটা বলিনি সেটা হলো, ওই পরিত্যক্ত বাথরুমের ঠিক 3 মিটার দূর থেকে শুরু হয়েছে একটি বিরাট আকৃতির পুকুর, যার মধ্যে এককালে প্রচুর মাছ চাষ করা হতো। কিন্তু বাড়ির বড় ছেলে 2002 সালে ইংল্যান্ডে চলে যায় চাকরি সূত্রে, তাই ফ্যামিলিও সেখানেই থাকে। আর ছোট 2 ভাই থাকে শিলিগুড়িতে, তাই এখন আর মাছ চাষ হয় না। পুকুরটা এমনি অপরিষ্কার, কিন্তু রয়েছে প্রচুর পরিমাণে জিওল মাছ, যেমন কই, শিঙি, মাগুর, শোল, বোয়াল, ট্যাংরা ইত্যাদি বিভিন্ন মাছ। আমিও স্কুল লাইফে সেখানে বড়শি দিয়ে অনেক মাছ ধরতাম। মেনলি পুকুরটা বিখ্যাত কই মাছের জন্য। আর আমরা সবাই জানি যে মেঘ ডাকলে কই মাছ ডাঙ্গায় চলে আসে। তো হঠাৎ রাত 2টোর দিকে মেঘের গর্জন শুরু হলো এবং প্রচণ্ড ঝড় শুরু হলো। ওরা দেখি তখন দুজনেই জেগে গেছে, আর আমার ঘুম না আসার কারণে শরীরটা খুবই ক্লান্ত লাগছিল। তো আমি জানালাগুলো সব খুলে দিই আর আমার ঘুম চলে আসে। যখন রাত 3:30 হঠাৎ ঘুমটা ভেঙে গেল। বৃষ্টি টিপটিপ করে পড়ছে, লোডশেডিং। আমাদের ইনভার্টারটা তখন খারাপ ছিল, তাই ঘুটঘুটে অন্ধকার। পাশের রুমে বাবা মা ঘুমোচ্ছে। আমি ডাকলাম, রিজু, কিরে রিজু? নিরুত্তর। তারপর, সুমিত, এই সুমিত। না, কেউ তো বিছানায় নেই। গেল কোথায়? দেখি দরজা বাইরের দিক থেকে বন্ধ। মা বাবাকে ডেকে তুললাম, বললাম সব কথা। পেছনের বাথরুমে দরজা দিয়ে বের হলাম। রিজু দেখছি বাড়ির উঠোনে পড়ে রয়েছে অজ্ঞান হয়ে। জ্ঞান ফেরালাম অনেক কষ্টে। উঠেই বলল, দাদা দাদা, সুমিত মনে হয় শেষ। আমি বললাম, মানে?
রিজুর কথা অনুযায়ী যেটা ঘটেছিল তাই রকম। রাত 2:30 নাগাদ ওরা আমাকে ডাকছিল। আমি বেভোরে ঘুমোচ্ছি দেখে বেশিবার ডাকাডাকি করেনি। নিজেদের মধ্যে কথা বলা বলি করে ঠিক করে যে এখন মেঘ ডাকছে, অনেক কই মাছ পাওয়া যাবে ডাঙায়। কিন্তু রিজু বলে যে এখন তো অনেক রাত। তখন সুমিত বলে, তো কী হয়েছে, চল না টর্চটা নিয়ে দেখি কি করা যায়। ওরা দেরি না করে চলল গন্তব্যে। বৃষ্টি হালকা তখন পড়ছে আর বিদ্যুতের ঝলকানি। জঙ্গলের মধ্যে দিয়ে গিয়ে ওরা উপস্থিত হলো। সুমিত পুকুর পাড়ে আস্তে আস্তে নামলো আর দেখল ডাঙাতে কই মাছ অনেকগুলো লাফাচ্ছে। রিজু ওপরে দাঁড়িয়ে টর্চ জ্বেলে দিল। অনেক বড় বড় প্রায় 40 থেকে 50টা কই মাছ ওরা ধরল। সুমিত ওপরে উঠে এসে বলল, চল দাদাকে সারপ্রাইজ দেব। আর তখনই শুরু হলো মুষলধারে বৃষ্টি। ওরা তাড়াতাড়ি করে কোনো মতে ওই তেঁতুল গাছের নিচে গিয়ে উপস্থিত হলো। 2 কি 3 মিনিট পরে সুমিত বলল, কি গো রিজুদা, মাথায় থাপ্পড় মারলে কেন? রিজু তো অবাক, কই আমি তো মারিনি। কথাটা শেষ হওয়া মাত্রই রিজুরও মাথায় কেউ একটা চাটি মারল। এবারে বুঝলো কেউ কাউকে মারেনি। ওরা গোলক ধাঁধার মধ্যে পড়ে গেল। এবার সামনের দিকে তাকাতেই দেখল কি যেন একটা নড়ছে। হঠাৎ বিদ্যুতের ঝলকানি। ওরা দেখল একটা কালো কুচকুচে নারী, যার চুলগুলো কোকড়ানো, উল্টো হাতে ভর দিয়ে ওদের দিকে আসছে। রিজু বলল, সর্বনাশ, এ তো মানুষ না, এ তো মেছো পেতনি। সে হঠাৎ নাকি নাকে সুরে বলতে শুরু করলো, কিরে মাছ চুরি করে নিয়ে পালাচ্ছিস আর আমারই গাছের তলায় দাঁড়িয়ে আছিস? মাছগুলো দিয়ে দে, দিয়ে দে। বলি হঠাৎ মাটি থেকে শূন্যে উঠে গেল। ওরা ওই স্থান থেকে এগোতে পারল না, পড়ে গেল মাটিতে। আর দেখল কোনো সরীসৃপের মতন বুকে ভর দিয়ে গাছ থেকে নিচে নামছে সেটা। সুমিত ভয়ে অজ্ঞান তখন। রিজু মাছগুলো কোনো মতে ব্যাগে শক্ত করে ধরে নিয়ে পালাতে গেল, কিন্তু পা অসাড়, হাঁটতে পারল না। সঙ্গে দেখলো আরও একটা নরকঙ্কাল পাশের শাওড়া গাছ থেকে বলছে, এটাকে আগে ধর। কঙ্কালটির চোখ আগুনের গোলার মতো লাল, মাথাটি কোমরের উপর সেট করা, বুক নেই। রিজুর দিকে হাত বাড়িয়ে মাছগুলো অনায়াসে নিয়ে নিল। সঙ্গে সেই মেসোপেতনি ও কঙ্কাল অট্টহাসি জুড়ে দিল। রিজু কোনো মতে শক্তি সঞ্চার করে দৌড়ে উঠোন পর্যন্ত এসে মাটিতে পড়ে গেল। আমাদের ডাকে যখন জ্ঞান ফিরল তখন বাবা মা জেনে গেছে। আমরা গিয়ে সুমিতকে উদ্ধার করলাম। ওর অবস্থা তখন অর্ধমৃত পাই। আমরা দেখলাম সারা শরীর মাছের মতন পিছল হয়ে রয়েছে, মানে হাত পা ধরে ওকে ওঠাতে পারিনি। এরপর প্রায় 3 দিন লেগেছে ওর সুস্থ হতে, মানে ও 3 দিন বিছানায় ছিল। ওকে MGN হাসপাতালে অ্যাডমিট করা হয়েছিল। পরে এক তান্ত্রিককে ডাক দিয়ে সেই স্থানটিতে পুজো শুরু করা হয়। আর বেশি কিছু লিখলাম না, ঘটনাটা না হলে অনেকটা বড় হয়ে যাবে। তুমি ভুলভ্রান্তি একটু দেখে নিও, আর পারলে প্লিজ পড়ে শুনিও। তো বন্ধুরা, এই ছিল আমাদের দ্বিতীয় ঘটনা। আশা করছি এই ঘটনাটিও তোমাদের দারুণ লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিও। চলো আর কথা বাড়াবো না, এবার আমরা শুরু করে দেব শাউট আউট পর্ব। শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে সুশান্ত সাহা, সেকেন্ড কমেন্ট করেছে রত্না রয়, থার্ড কমেন্ট করেছে SK আরাফুল হোসেন। 3 জনেই লাভ লাভ রিয়াক্ট দিয়েছে। তারপরে কমেন্ট করেছে অঞ্জলি মণ্ডল, সুমন্ত দাস, নাটু দাস, পাপড়ি দোলা, সামিমা রারি, সঙ্গীতা মজুমদার, সুব্রত মণ্ডল, অনন্যা ভৌমিক, বিশাল ঘোষ, মৌমিতা সাহা দাস, রবীন সামন্ত, ট্যুর উইথ সুশান্ত লিখেছে, দাদা আমার সঙ্গে এই কল্যাণী রোডে অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি সোদপুর থেকে এক বিখ্যাত মাটনের দোকান থেকে কাঁচা মাংস নিয়ে বাড়ি ফিরছিলাম নিজের স্কুটিতে। ও আচ্ছা আচ্ছা। তারপরে কমেন্ট করেছে তন্নি হালদার, রাজীব ঘোষ, সুপ্রিয়া মণ্ডল, চুমকি ঘোষ, আদিবা মিম, পম্পা মহন্ত লিখেছে, হাই ভাই কেমন আছো? শুভ বিজয়া। আমি একটা ফ্ল্যাট কিনেছি ভাই এই পুজোয়। আমার নাম পম্পা মহন্ত, হাওড়া শিবপুরে থাকি। থ্যাংক ইউ দিদি, কংগ্রাচুলেশনস। আদিবা মিম লিখেছে, দাদা সত্যি চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের সময় বাচ্চা পেটে নিয়ে কেউ কিছু কাটলে বাচ্চার হাত পা এসব ক্ষতি হয়, কথাটা সত্যি? হ্যাঁ গো, মানে শুনে আসছি, কতটা সত্যি বলতে পারবো না, বাট এরকম শুনে আসছি এবং দেখেওছি। তারপরে কমেন্ট করেছে সুমিত ঘোষ, শিহাব শাফিরুদ্দিন, MD মন, দেবাশিস পণ্ডিত, মনিকা ত্রিপুরা, সুব্রত শ্রী,
লিখেছে, দাদা এই ভৌতিক ঘটনাগুলো শুনছি 3 মাস হয়ে গেল, খুব ভালো লাগে তোমার গলায় ঘটনাগুলো শুনতে। আমার কাছে 2টো ঘটনা আছে, খুব তাড়াতাড়ি পাঠাবো। আমার নাম সুব্রত সি, একবার হাই করে বলো। হ্যালো সুব্রত। তারপরে কমেন্ট করেছে রিয়াদ শেখ, শুভ চৌধুরী, পূর্ণ ঘোষ, সায়ন দাস। লিখেছে ব্যারাকপুর থেকে বলছি, হ্যালো ব্রাদার। তারপরে কমেন্ট করেছে সুস্মিতা শিকারী, মনোজ, মলি পাল, সন্দীপ হোর, অজয় ডলুই, তন্ময়, রৌনক দত্ত, বিবেক বর্মন। লিখেছে হাই দাদা, কেমন আছো? অনেক দিন পর আমি কমেন্ট করলাম, নেক্সট এপিসোডে আমার নামটা নিও, বিবেক বর্মন। হ্যালো বিবেক। তারপরে কমেন্ট করেছে শঙ্কর চক্রবর্তী, অন্তিম স্যাড মোমেন্ট, মলয় চক্রবর্তী, রেখা পাসমান, শিল্পা চ্যাটার্জি, কার্তিক সাহা, বানানী রয়, নিবেদিতা হালদার, রুদ্রজিৎ রয়, শাশ্বতী চক্রবর্তী, জয়া দেবী, অনুপ কর। এইরকম অসংখ্য প্রিয় মানুষেরা আমাদের শেষের এপিসোডে কমেন্ট করেছে, যাদের কমেন্ট আমি আর চাইলেও পড়তে পারছি না। তো আজকের মতন এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।